নতুন সরকারের ক্ষমতা গ্রহণের পর সাধারণ মানুষের মনে যে আকাশচুম্বী প্রত্যাশা তৈরি হয়েছিল তা এখন ধীরে ধীরে চরম হতাশায় পরিণত হচ্ছে। নির্বাচনের আগে দেওয়া বড় বড় প্রতিশ্রুতি আর বর্তমান কঠিন বাস্তবতার মধ্যে এক বিশাল ব্যবধান তৈরি হয়েছে, যা সাধারণ মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছে। বিশেষ করে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী যখন দেশের ভঙ্গুর অর্থনীতি সামাল দেওয়ার দোহাই দিয়ে অত্যন্ত স্পষ্টভাবে ট্যাক্স বা কর বাড়ানোর ঘোষণা দিলেন, তখন থেকেই জনমনে চরম অসন্তোষ দানা বাঁধতে শুরু করেছে। কর বাড়ানোর এই সিদ্ধান্ত সরাসরি আঘাত করবে মধ্যবিত্ত ও নিম্নবিত্তের পকেটে, কারণ এর প্রভাবে বাজারে প্রতিটি জিনিসের দাম বেড়ে যাবে এবং জীবনযাত্রার ব্যয় সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে। ট্যাক্স বাড়ানো মানেই হল সাধারণ মানুষের ঘাড়ের ওপর বাড়তি বোঝা চাপিয়ে দেওয়া, যা এই মুহূর্তে মরার উপর খাঁড়ার ঘায়ের মতো কাজ করছে। অন্যদিকে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বক্তব্য জনমনে এক প্রকার ভীতি ও আতঙ্কের সৃষ্টি করেছে। তিনি যখন বলেন যে ঋণের বোঝা বাড়ানোর চেয়ে লোডশেডিং সহ্য করা দেশের জন্য মঙ্গলজনক, তখন সাধারণ মানুষ বুঝতে পারে সামনে কি ভয়াবহ দিন আসছে। এই বক্তব্যের সহজ মানে হল সামনের প্রচণ্ড গরমে মানুষকে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎহীন অন্ধকারে কাটাতে হবে এবং হাত পাখাই হবে তাদের একমাত্র ভরসা। কিন্তু নীতি নির্ধারকরা হয়তো বুঝতে পারছেন না যে লোডশেডিং কেবল ব্যক্তিগত ভোগান্তি নয়, এটি দেশের শিল্প উৎপাদনকে পঙ্গু করে দেবে। যদি কলকারখানায় ঠিকমতো বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ করা না যায়, তবে উৎপাদন ব্যাহত হবে, রপ্তানি কমবে এবং শেষ পর্যন্ত অসংখ্য মানুষ কাজ হারিয়ে বেকার হয়ে পড়বে। এটি নতুন সরকারের জন্য এক ভয়াবহ বিপদের অশনি সংকেত, যা খুব দ্রুত জনবিস্ফোরণের রূপ নিতে পারে। নতুন সরকারকে ইতিহাসের পাতা থেকে খুব গুরুত্বের সাথে শিক্ষা নিতে হবে। তারা যদি ভুলবশত মনে করে থাকেন যে ২০২৪ সালের জুলাইয়ের গণ অভ্যুত্থান কেবল চাকরির কোটার জন্য হয়েছিল, তবে তারা ইতিহাসের সবচেয়ে ভুল পাঠটি নিচ্ছেন। কোটা সংস্কার আন্দোলন দমনে তৎকালীন সরকারের নজিরবিহীন বর্বরতা ও হত্যাকাণ্ড হয়তো বারুদে অগ্নিসংযোগের কাজ করেছিল, কিন্তু সেই ক্ষোভের বারুদ জমা হয়েছিল অনেক আগে থেকেই। মানুষ শেখ হাসিনা সরকারের উপর চরম ক্ষিপ্ত ছিল মূলত দীর্ঘদিনের অর্থনৈতিক অব্যবস্থাপনা এবং দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে। একটু পেছনের দিকে তাকালে দেখা যায় ২০১৩ সাল থেকে শেখ হাসিনা সরকার দুটি একতরফা ও ভুয়া নির্বাচন করেছে, গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালিয়েছে এবং ডিজিটাল নিরাপত্তা আইনের মতো কালো আইনের মাধ্যমে মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে। তবুও মানুষ তখনও বড় কোনো আন্দোলনে যায়নি, কারণ তখনও পর্যন্ত অর্থনীতি কিছুটা স্থিতিশীল ছিল এবং মানুষের পকেটে অন্তত ডাল ভাত কেনার মতো টাকা ছিল। ইতিহাসে দেখা গেছে ২০০৭-৮ সালেও ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারকে বিদায় নিতে হয়েছিল মূলত বৈশ্বিক মন্দা এবং চালের দাম দ্বিগুণ হয়ে যাওয়ার ফলে সৃষ্ট জনরোষের কারণে। মানুষের পেটে যখন খাবার থাকে না এবং যখন তারা তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়, তখন তারা কোনো স্বৈরাচার বা কোনো অজুহাতি মানে না। জুলাই বিপ্লব ছিল মূলত সেই দীর্ঘদিনের জমে থাকা অর্থনৈতিক বঞ্চনা আর ক্ষুধার্ত মানুষের সম্মিলিত বিস্ফোরণ। ২০০৯ সালে ক্ষমতায় আসার পর শেখ হাসিনা এক দশক বিশ্ব অর্থনীতির এক অনুকূল পরিবেশ পেয়েছিলেন। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কম থাকা এবং বিশ্ববাজারে তৈরি পোশাকের ব্যাপক চাহিদার কারণে বাংলাদেশের অর্থনীতিতে একটা বড় জোয়ার এসেছিল। আওয়ামী লীগের সুবিধাভোগী গোষ্ঠী একে হাসিনা ম্যাজিক বলে প্রচার করলেও এটি ছিল আসলে নিছক বৈশ্বিক পরিস্থিতির সুবিধা। কিন্তু ২০২০ সালে করোনা মহামারীর সময় কোনো প্রকার বিচার বিশ্লেষণ না করে অদূরদর্শী লকডাউন দিয়ে দেশের ইনফরমাল ইকোনমিকে ধ্বংস করে দেওয়া হয়। লাখ লাখ মানুষ রাতারাতি কাজ হারিয়ে বস্তিতে আশ্রয় নিতে বাধ্য হয়। এরপর শুরু হলো রাশিয়া ইউক্রেন যুদ্ধ, যা আমদানি ব্যয় বহুগুণ বাড়িয়ে দিল এবং দেশের রিজার্ভে টান ধরল। এই পতনের আগুনে ঘি ঢেলেছিল সালাম গ্রুপের মতো কিছু অসাধু ও বাটপার ব্যবসায়ী গোষ্ঠী, যারা ব্যাংকগুলোকে দেউলিয়া করে দিয়ে হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছে। শেখ হাসিনার নিয়োগ দেওয়া অযোগ্য গভর্নররা যখন ডলারের দাম কৃত্রিমভাবে ধরে রাখার চেষ্টা করছিলেন, তখনই মূলত অর্থনীতির কফিনের শেষ পেরেকটি ঢুকে গিয়েছিল। আমদানিকারকরা ব্যাংকে এলসি রাখছিল না এবং কালো বাজারে চড়া দামে ডলার কিনতে বাধ্য হচ্ছিল, যার ফলে বাজারে প্রতিটি পণ্যের দাম হু হু করে বেড়ে গিয়েছিল। ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার যে সময়টুকু স্বস্তিতে পার করেছে, তার পেছনে কেবল ডলার পাচার রোধ নয়, বরং প্রকৃতির এক অদ্ভুত আশীর্বাদ বা কপাল ছিল। ডক্টর ইউনূসের শাসনামলে লা নিনা বা শীতল আবহাওয়ার প্রভাবে দেশে ফসল উৎপাদন রেকর্ড পরিমাণ হয়েছিল এবং ২০২৫ সালে তীব্র তাপপ্রবাহ বলতে গেলে ছিলই না। সারা বছরে মাত্র ২ দিন তাপপ্রবাহ হওয়ার কারণে বিদ্যুতের চাহিদা অনেক কম ছিল এবং মানুষকে লোডশেডিংয়ের যন্ত্রণায় ভুগতে হয়নি। এতে গ্যাস ও কয়লা আমদানির জন্য যে বিপুল পরিমাণ ডলার লাগত, তাও সাশ্রয় হয়েছিল।
কিন্তু বর্তমান বিএনপি সরকারের সামনে এখন সেই প্রতিকূল সময় ও আবহাওয়া ফিরে আসছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে এই বছর থেকে আবার এল নিনোর প্রভাবে তীব্র গরম বাড়বে এবং তাপপ্রবাহ দীর্ঘস্থায়ী হবে। এর অর্থ হল দেশে বিদ্যুতের চাহিদা আকাশচুম্বী হবে এবং এই চাহিদা মেটাতে না পারলে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠবে। এমতাবস্থায় বিদ্যুৎ মন্ত্রীর লোডশেডিং মেনে নেওয়ার পরামর্শ হবে এক প্রকার আত্মঘাতী সিদ্ধান্ত। কর্মসংস্থান না থাকলে এবং মানুষের আয় না বাড়লে অর্থমন্ত্রীর ধার্য করা ট্যাক্স কে দেবে? এই ধরনের স্ববিরোধী পলিসি নিয়ে একটি সরকার বেশি দিন টিকে থাকতে পারে না। বিপদ শুধু দেশের ভেতরেই সীমাবদ্ধ নয়, বরং আন্তর্জাতিক ভূ-রাজনীতির নতুন মেরুকরণ বাংলাদেশের জন্য এক বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াচ্ছে। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সীমান্ত সংঘাত ও যুদ্ধাবস্থা দক্ষিণ এশিয়ার পুরো সাপ্লাই চেনকে অস্থিতিশীল করে তুলতে পারে। এর চেয়েও বড় আতঙ্ক হয়ে দেখা দিচ্ছে মধ্যপ্রাচ্যে ইরান ও আমেরিকার সম্ভাব্য পূর্ণাঙ্গ যুদ্ধ। যদি মধ্যপ্রাচ্যে সত্যিই কোনো বড় যুদ্ধ বেঁধে যায়, তবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম রকেটের গতিতে বাড়বে এবং তার সরাসরি বাংলাদেশের আমদানি খাতের উপর ভয়াবহ আঘাত হানবে। নতুন সরকারকে বুঝতে হবে 2024 সালের অভ্যুত্থান কেবল পাবেগ বা কোটার লড়াই ছিল না, এটি ছিল অর্থনৈতিক মন্দায় পিষ্ট হওয়া মানুষের বাঁচা মরার লড়াই। এই মুহূর্তে সরকারকে অবশ্যই ব্যাংক খাতকে লুণ্ঠনকারীদের হাত থেকে রক্ষা করতে হবে এবং সালাম বা বসুন্ধরার মতো অসাধু ব্যবসায়ীদের বিচার নিশ্চিত করতে হবে। সাবেক গভর্নর আহসান এইচ মনসুরের শুরু করা সংস্কার কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে এবং ডলারের বিনিময় হার নিয়ে কোনো প্রকার পরীক্ষা নিরীক্ষা বা কারসাজি করা চলবে না। অবকাঠামো উন্নয়নে ধার করে হলেও এমন সব প্রজেক্ট হাতে নিতে হবে যা সরাসরি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে এবং মানুষের হাতে টাকা পৌঁছায়। সরকার যদি মনে করে কেবল ট্যাক্স বাড়িয়ে কোষাগার ভরবে আর লোডশেডিং দিয়ে খরচ বাঁচাবে, তবে সেই সরকারের পতন কেউ ঠেকাতে পারবে না। মানুষের পিঠ যখন দেওয়ালে ঠেকে যায়, তখন তারা আর কোনো রাজনীতি বোঝে না, তারা তখন সরাসরি রাজপথ দখল করে নেয়। বিএনপি সরকারের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণ করা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা। অন্যথায় 2024 সালের স্মৃতি খুব দ্রুতই তাদের জন্য দুঃস্বপ্নে পরিণত হবে।